আমরা আজকে পড়ব হচ্ছে থার্মোডাইনামিক্স এর ক্লাস 3। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে why is Cp greater than Cv, Cp greater than Cv, why is Cp greater than Cv, why is Cp greater than Cv। তো এটা হচ্ছে একটা পিস্টন আর এটা হচ্ছে একটা সিলিন্ডার। একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে, একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে, আর এই সিলিন্ডার আর পিস্টন মিলে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ গ্যাসকে কনফাইন করে। তুমি এখানের মধ্যে হিট দিবা, কি দিবা? হিট দিবা। হিট দিলে কি হবে? হিট দিলে এই গ্যাসের টেম্পারেচার বাড়বে এবং এই গ্যাস একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এক্সপ্যানশন ওয়ার্ক করবে, অর্থাৎ পিস্টনটাকে উপরে তুলে দিবে। আচ্ছা, সিপি কি ছিল? সিপি ছিল হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের টেম্পারেচার যদি টি হয়, 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে। কত কেলভিন বৃদ্ধি করতে? 1 কেলভিন বৃদ্ধি করতে। 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট দিতে হবে সেই হিটটাকে আমরা বলবো সি। সেই হিটটাকে বলবো আমরা সি। যদি এটা কনস্ট্যান্ট প্রেসারে করি তাহলে এটা হবে সিপি। যদি এটা কনস্ট্যান্ট প্রেসারে করি তাহলে এটা হবে সিপি। তাহলে 1 মোলের টেম্পারেচার তুমি 1 কেলভিন বৃদ্ধি করছো, এখানে যে পরিমাণ হিট তুমি দিচ্ছ সেটাই হচ্ছে সিপি। ক্লিয়ার? ভেরি গুড। তো তুমি যখন হিট দিচ্ছ তখন দুটো ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে অর্থাৎ কি? অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। এরপরে দ্বিতীয় যে ঘটনাটা ঘটতেছে, তুমি একটু ভালো করে খেয়াল করো, এই পিস্টনটা কিন্তু উপরে উঠে গেছে, মানে এক্সপ্যানশন ওয়ার্ক হচ্ছে। কি হচ্ছে? ওয়ার্ক হচ্ছে। কি হচ্ছে? ওয়ার্ক হচ্ছে। তাহলে দুইটা ঘটনাই ঘটতেছে, দুইটা ঘটনাই ঘটতেছে। আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জানি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে যে পরিমাণ হিট দিবা তার একটা অংশ ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করবে আর বাকি অংশ ওয়ার্ক ডান করবে। আমরা যে পরিমাণ হিট দিব তার একটা অংশ ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করবে, বাদ বাকিটা ওয়ার্ক ডান করবে। এখানে যে পরিমাণ হিট দিচ্ছি সেটা হচ্ছে সিপি, আর এই সিপি এর একটা অংশ টেম্পারেচারকে ইনক্রিজ করতেছে বাই 1 কেলভিন, আর একটা অংশ ওয়ার্ক ডান করতেছে। টেম্পারেচারকে ইনক্রিজ করতেছে মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, আর পিস্টনকে উপরে তুলছে, এক্সপ্যানশন করছে, তার মানে হচ্ছে ওয়ার্ক ডান হয়েছে, ডেল ডব্লিউ হয়েছে। ঠিক আছে? ওকে। এখানে টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি পাইছে, এখানে টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি পাইছে। তো এখানে যে ডেল ইউ আছে, ডেল ইউটার পরিচয় কি? ডেল ইউটার পরিচয় হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। আমি ডেল ইউর আরেকটা পরিচয় তোমাকে শিখাইছিলাম, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। এটা ছিল ডেল ইউ। এটা ডেল ইউ ছিল না? অবশ্যই ডেল ইউ ছিল। এটা অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। এখানে টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ হয়েছে? 1 কেলভিন চেঞ্জ হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। ঠিক আছে? এটা হচ্ছে ডেল ইউ। এতটুকু আমরা বুঝতে পারছি। এবার আসি আমরা সিভি এর গল্পে। আমাদের কাহিনীটা মনে রাখতে হবে। আমাদের কাহিনীটা কি? আমাদের কাহিনীটা হচ্ছে সিপি সিভি এর চেয়ে কেন বড়?
আচ্ছা, সিভি কি? 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে হবে, ভলিউমটা কনস্ট্যান্ট রাখতে হবে। ভলিউম মানে গ্যাস এখানে যে জায়গাটা খাচ্ছে এটা হচ্ছে ভলিউম। গ্যাস এখানে যে জায়গাটা অকুপাই করতেছে এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? এখন এখানে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে গ্যাস এখানে এই পরিমাণ জায়গায় খাবে, এর চেয়ে বেশি জায়গা খাবে বা এর চেয়ে বেশি মানে গ্যাস যে পরিমাণ জায়গা খাবে ওটাই থাকবে গ্যাসের জায়গা বাড়তে পারবে না। সিভি মানে কি? কনস্ট্যান্ট ভলিউমে 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট প্রয়োজন। কনস্ট্যান্ট ভলিউম মানে কি? এখানে যে পরিমাণ জায়গা আছে জায়গা ঠিক সেই পরিমাণ থাকবে, জায়গাটা বাড়তে পারবে না, এটাই হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, তো 1 মোলের টেম্পারেচার আমরা 1 কেলভিন বৃদ্ধি করতেছি কিন্তু ভলিউম আমরা বাড়তে দিচ্ছি না। তো 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতেছে। আগে যদি টেম্পারেচার টি হয় এখন টেম্পারেচার হয়ে যাবে T+1, 1 কেলভিন বৃদ্ধি করতেছি। এখানে আমরা যে হিটটা দিচ্ছি সেই হিটটাই হচ্ছে সিভি, সেই হিটটাই হচ্ছে সিভি। সিভি কি? 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট দিতে হবে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তাকেই বলা হয় সিভি। তাহলে আমরা আবার যদি একটু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আসি, দেখো এখানে কি হচ্ছে। তুমি এখানে হিট দিচ্ছ, টেম্পারেচার কিন্তু বাড়তেছে। টেম্পারেচার বাড়া মানে কি? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হওয়া। ওকে, এখানে কিন্তু এক্সপ্যানশন হচ্ছে না, নো এক্সপ্যানশন। যদি এক্সপ্যানশন না হয় আমরা বলতে পারি এখানের মধ্যে ওয়ার্ক ডান 0। তাহলে আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে যে অ্যামাউন্ট অফ হিট given to a system is used in changing the internal energy and performing work. এক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে 0, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল কিউ সমান সমান ডেল ইউ। আমি বলেছিলাম ডেল ইউ কি জিনিস, আমি ডেল ইউর পরিচয় আগেও দিয়েছিলাম। ডেল ইউর পরিচয় আগে দিয়েছিলাম যে ডেল ইউ হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ডেল ইউ হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। আবার ডেল ইউর আরেকটা পরিচয় ছিল, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ টেম্পারেচার, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ টেম্পারেচার, ডেল ইউর দ্বিতীয় পরিচয় ছিল এটা। এখানে কি পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হয়েছে? এখানে চেঞ্জ হয়েছে 1 কেলভিন টেম্পারেচার। তাহলে এখানে যে ডিউ আছে এই ডিউর পরিচয় হচ্ছে অ্যামাউন্ট অফ, ডিউর পরিচয় সরি ডিউ বলতেছি ডেল ইউ, এই ডেল ইউর পরিচয় হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। আমি আরেকটু কাহিনীটাকে একটু সামনে নিয়ে যাই। আমি জানি এখানে যে পরিমাণ হিট দিয়েছি সেটা হচ্ছে সিভি, তাহলে আমরা ডেল কিউর পরিবর্তে আমরা চাইলে সিভি লিখতে পারি, ডেল কিউর পরিবর্তে আমরা চাইলে সিভি লিখতে পারি। বোঝা গেছে এখন? আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছো যে সিভি সমান সমান ডেল ইউ, যেখানে ডেল ইউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। আচ্ছা, ডেল ইউ সমান সমান সিভি না, এখানে ডেল ইউ সমান সমান সিভি না, তাহলে আমরা কি বলতে পারি না যে সিভি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ? আমরা বলতে পারি না সিভি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ? এখানে দেখো এখানে ডেল ইউ কি ছিল? অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। এখানে সিভি কি? অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। ডেল ইউ কি? অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। আর সিভি কি? অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ। তাহলে আমি এটাকে যদি 1 ধরি ইকুয়েশন, আর এটাকে যদি আমরা 2 ধরি, আমরা এই 1 আর 2 থেকে কি লিখতে পারি? 1, 2 থেকে আমরা লিখতে পারি সিপি সমান সমান সিভি প্লাস ডেল ডব্লিউ। আমরা এটা লিখতে পারি না? যদি ডেল ইউ সিভি দোনোটাই অ্যামাউন্ট অফ হিট নিডেড ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে সিপি সমান সমান হবে সিভি প্লাস ডেল ইউ, সিপি সমান সমান হবে সিভি প্লাস ডেল ইউ। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। যেহেতু সিভির সাথে কিছু একটা যোগ করে আমরা সিপি পাচ্ছি, যেহেতু সিভির সাথে আমরা কিছু একটা যোগ করে সিভি পাচ্ছি, তাই বলে সিপি সিভি এর চেয়ে বড়। যেহেতু আমরা সিভির সাথে কিছু একটা যোগ করে সিপি পাচ্ছি, তাহলে সিপি হচ্ছে সিভি এর চেয়ে বড়। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে সিপির মধ্যে দুইটা জিনিস ইনভলভ, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ দুইটা জিনিস ইনভলভ। আমি এটা একটু বলি, একটু রিপিট করি। সিপির মধ্যে দুইটা জিনিস ইনভলভ, একটা হচ্ছে
চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান। যেখানে সিভি তে শুধুমাত্র চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ফর 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ ইনভলভড, এখানে দুইটা জিনিস ইনভলভড, এখানে একটা জিনিস ইনভলভড, তাহলে কোনটা বড় হবে? সিপি বড় হবে না? অবশ্যই সিপি বড় হবে। তো আমি এখানে যা কিছু লিখছি এটাকে তুমি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারো পরীক্ষার খাতায়, তাহলে 2টা মার্কস তোমার কনফার্ম। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গামা। এই গামার কোনো নাম নাই, গামার নাম গামা। তো এখানে আমরা গামা কিভাবে পাবো? আমরা সিপি কে যদি সিভি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা গামা পাবো। সিপি কে যদি আমরা সিভি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা গামা পাবো। সিপি কে যদি আমরা সিভি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা গামা পাবো। এবার এই যে গামাটা আছে, গামার ভ্যালুটা ডিপেন্ড করবে আমরা সিস্টেমে যে গ্যাস নিছি তার উপরে। গ্যাসটা যদি মনোঅ্যাটমিক হয়, গ্যাসটা যদি মনোঅ্যাটমিক হয় তাহলে গামার ভ্যালু হবে, তাহলে গামার ভ্যালু হবে 1.67। গ্যাসটা যদি ডাইঅ্যাটমিক হয় তাহলে গামার ভ্যালু হবে, তাহলে গামার ভ্যালু হবে, তাহলে গামার ভ্যালু হবে 1.4। গ্যাসটা যদি পলিঅ্যাটমিক হয় তাহলে গামার ভ্যালু হবে, তাহলে গামার ভ্যালু হবে 1.33। আশা করি আপনি বুঝতে পারতেছেন। ওকে, এখন প্রশ্ন হইতে পারে স্যার মনোঅ্যাটমিক গ্যাস বলতে কি, ডাইঅ্যাটমিক গ্যাস বলতে কি, পলিঅ্যাটমিক গ্যাস বলতে কি? মনোঅ্যাটমিক গ্যাস মানে হচ্ছে যাদের মলিকিউলে একটা মাত্র অ্যাটম থাকবে, যাদের মলিকিউলে একটা মাত্র অ্যাটম থাকবে তাদেরকে আমরা বলবো মনোঅ্যাটমিক। যাদের মলিকিউলে একটা মাত্র অ্যাটম থাকবে তাদেরকে আমরা বলবো মনোঅ্যাটমিক। যাদের মলিকিউলে একটা মাত্র অ্যাটম থাকবে তাদেরকে আমরা কি বলবো? মনোঅ্যাটমিক। এবার দেখো, যে সকল গ্যাসের মলিকিউলে দুইটা করে করে অ্যাটম থাকবে, যে সকল গ্যাসের মলিকিউলে দুইটা করে অ্যাটম থাকবে তাদেরকে আমরা বলবো ডায়াটমিক। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ডায়াটমিক। ডায়াটমিক কারা? যাদের মলিকিউলে দুইটা করে অ্যাটম আছে। মনোঅ্যাটমিক কারা? যাদের মলিকিউলে একটা করে অ্যাটম আছে। পলিঅ্যাটমিক কারা? পলিঅ্যাটমিক হচ্ছে যাদের মলিকিউলে দুইয়ের অধিক কি আছে? অ্যাটম আছে। যাদের মলিকিউলে দুইয়ের অধিক অ্যাটম আছে তারা হচ্ছে পলিঅ্যাটমিক। যেমন ধরো CO2, এরপর আরেকটা হতে পারে যেমন ধরো H2O। ঠিক আছে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? তো তোমাকে যদি ম্যাথের মধ্যে এরকম গ্যাসগুলো দেওয়া থাকে যাদের মলিকিউলে দুইটা করে কি থাকে? অ্যাটম থাকে, যদি এরকম গ্যাসগুলো দেওয়া থাকে তাহলে গামা ভ্যালু ইউজ করবো 1.4। যদি মনোঅ্যাটমিক গ্যাস দেওয়া থাকে তাহলে গামার ভ্যালু ইউজ করবো 1.67। যদি পলিঅ্যাটমিক গ্যাসের কথা বলা থাকে তাহলে গামার ভ্যালু ইউজ করবা 1.33। বুঝছি? আশা করি বুঝতে পারছি। এবার আমরা যাব হচ্ছে এডিয়াবেটিক প্রসেসে। এডিয়াবেটিক প্রসেস আমরা আইসোথার্মাল প্রসেস পড়ে ফেলছি। আমরা একটু লাস্ট ক্লাসে যাই। আমরা কি পড়ছি? আইসোথার্মাল প্রসেস পড়ছি। আমরা এরপরে পড়ছি হচ্ছে আইসোব্যারিক প্রসেস। এরপরে আমরা আইসোকরিক প্রসেস পড়ি নাই, তাহলে এখন আমরা আইসোকরিক প্রসেস পড়ব। আইসোকরিক প্রসেসে বেশি কিছু নাই, এডিয়াবেটিক প্রসেস পরে পড়বো, আগে পড়বো আইসোকরিক প্রসেস। এবার আইসোকরিক প্রসেস মানে কি? আইসোকরিক প্রসেস মানে হচ্ছে এমন একটা প্রসেস যেখানের মধ্যে ভলিউম কনস্ট্যান্ট। এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে আইসোকরিক প্রসেস। যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে চেঞ্জ কি হবে? চেঞ্জ হবে প্রেসার এবং টেম্পারেচার। তো কনস্ট্যান্ট ভলিউমে প্রেসার আর টেম্পারেচারের চেঞ্জটা ব্যাখ্যা করছিল গেই-লুসাক। তাই বলে এটাকে বলা হয় গেই-লুসাকের সূত্র বা গেই-লুসাকস ল বা গেই-লুসাকস প্রিন্সিপল। গেই-লুসাকস ল, যেটা হচ্ছে pressure proportional to temperature at constant volume। এখান থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে PF divided by TF সমান সমান PI divided by
টিআই, এই যে পিএফ টিএফ পিআই টিআই আছে, তাদের পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাদের পরিবর্তে আমরা লিখতে পারি পিএফ হচ্ছে ফাইনাল প্রেসার, পিএফ হচ্ছে ফাইনাল প্রেসার, আর পিআই হচ্ছে ইনিশিয়াল প্রেসার, পিআই হচ্ছে ইনিশিয়াল প্রেসার, পিআই হচ্ছে ইনিশিয়াল প্রেসার। এরপরে আমাদের টিএফ হচ্ছে ফাইনাল টেম্পারেচার, টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিএফ হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিএফ হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তো আইসোকরিক প্রসেসের জন্য আমরা যদি একটু চিন্তা করি, ওয়ার্ক ডান ফর আইসোকরিক প্রসেস, তো আইসোকরিক প্রসেসে ভলিউম চেঞ্জ হবে না, আইসোকরিক প্রসেসে ভলিউম চেঞ্জ হবে না। তো ভলিউম যদি চেঞ্জ না হয়, ওয়ার্ক কি জীবনে হবে? ওয়ার্ক হবে না। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে ইদার এক্সপ্যানশন না হয় কন্ট্রাকশন। এক্সপ্যানশন কন্ট্রাকশন দুটোটা কি বোঝায়? এক্সপ্যানশন মানে ভলিউম বেড়ে যাওয়া, কন্ট্রাকশন মানে ভলিউম কমে যাওয়া। তার মানে ওয়ার্ক ডান মানে বোঝাচ্ছে ভলিউম চেঞ্জ হবে। যদি ভলিউম চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডান হবে না। এখন আমরা যদি ফার্স্ট লতে যাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে আমি সিস্টেম একটা নির্দিষ্ট পরিমাণ হিট দিলে তার একটা অংশ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর বাকি অংশ চেঞ্জ করবে হচ্ছে, বাকি অংশ ওয়ার্ক ডান করবে, বাকি অংশ ওয়ার্ক ডান করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তো ওয়ার্ক ডান শূন্য, সুতরাং আমরা এখানে লিখতে পারি ডেল কিউ সমান সমান ডেল ইউ। আর ডেল ইউ কি? ডেল ইউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ, ডেল ইউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এন সি ভি ডি, এন সি ভি ডেল টি। কি লিখতে পারি? এন সি ভি ডেল টি। কি লিখতে পারি? এন সি ভি ডেল টি। ঠিক আছে? কেন এন সি ভি ডেল টি লিখতে পারি? এটা আমি আগে পড়াইছি, এটা আমি আগে পড়াইছি কেন এন সি ভি ডেল টি আমরা লিখতে পারি। কোথায় গেল এটা? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটু যাই, গেলে বুঝবো যে এনসিভি ডেল্টাটা কই পড়াইছি। আচ্ছা, হ্যাঁ, তো এই তো দাও, কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে ডেলটি পরিমাণ হিট ইনক্রিজ করার জন্য হিট প্রয়োজন হচ্ছে এনসিপি ডেলটি। কনস্ট্যান্ট প্রেসারে এনসিপি ডেলটি, কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার চেঞ্জের জন্য হিট প্রয়োজন হচ্ছে এনসিপি ডেলটি। কনস্ট্যান্ট ভলিউমে আবার দেখো, কনস্ট্যান্ট ভলিউমে ডেলটি পরিমাণ টেম্পারেচার চেঞ্জের জন্য হিট প্রয়োজন হচ্ছে এনসিভি ডেলটি। তো আমরা এখানে কি জানি? আমরা জানি ডেল ইউ মানে কি? ডেল ইউ মানে হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। আমরা জানি কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার চেঞ্জের জন্য হিট প্রয়োজন হচ্ছে এনসিভি ডেলটি। বোঝা গেছে কিভাবে আমরা এনসিভি ডেলটি লিখতে পারছি? আমি আবার বলি, ডেল ইউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। এখানে কনস্ট্যান্ট ভলিউমের কথা বলা হচ্ছে, যেহেতু আইসোকরিক প্রসেস, ভলিউম কি? কনস্ট্যান্ট। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, সেহেতু আমরা ডেলিউর জন্য কি বলতে পারি? আমরা ডেলিউর জন্য লিখতে পারি এনসিভি ডেলটি, কারণ এনসিভি ডেলটি কি? এনসিভি ডেলটি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ, আর ডেলিউ হচ্ছে কি? অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড ফর টেম্পারেচার চেঞ্জ। যেহেতু দুইটা একই, তাহলে দুইটাকে সমান লিখো। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা আইসোকরিক প্রসেস বুঝে গেছি। আইসোকরিক প্রসেসে আমাদের এর বাইরে কিচ্ছু আসলে নাই। এখন আমরা যাব হচ্ছে এডিয়াবেটিক প্রসেসে। এডিয়াবেটিক প্রসেসে আমাদের বোঝার অনেক কিছু আছে, এডিয়াবেটিক প্রসেসে আমাদের বোঝার অনেক কিছু আছে। প্রথমত এডিয়াবেটিক প্রসেসে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এডিয়াবেটিক প্রসেসের মধ্যে সিস্টেম কি করে না? হিট অ্যাকসেপ্টও করে না, হিট রিলিজও করে না। হিট অ্যাকসেপ্টও করবে না, হিট রিলিজও করবে না। তো নো এক্সচেঞ্জ অফ হিট। এক্সচেঞ্জ অফ হিট কি? জিরো। এক্সচেঞ্জ অফ হিট কি? জিরো। এক্সচেঞ্জ অফ হিট হচ্ছে জিরো। হ্যাঁ, এক্সচেঞ্জ অফ হিট জিরো। তো এক্সচেঞ্জ অফ হিট যদি জিরো হয়, তাহলে ডেল কিউ সমান সমান কি হবে? ডেল কিউ সমান সমান জিরো হবে। মানে সিস্টেম কি হিট দেওয়া যাচ্ছে না, আবার সিস্টেম থেকে হিট নেওয়া যাচ্ছে না, তাহলে ডেল কিউ সমান সমান জিরো। আচ্ছা, যদি ডেল কিউ সমান সমান জিরো হয়, যদি ডেল কিউ সমান সমান জিরো হয়, আর ফার্স্ট ল যদি আমরা লিখতে চাই, তাহলে ফার্স্ট ল আমরা কিভাবে লিখতে পারি? এমনি তো ফার্স্ট ল কি জিনিস? ফার্স্ট ল হচ্ছে যে হিট দিব তার একটা অংশ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর একটা অংশ ওয়ার্ক ডান করবে। এখানে যেহেতু চেঞ্জ অফ হিট জিরো, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এটা।
এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ডেল ইউ সমান সমান মাইনাস ডেল ডাব্লিউ। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ডেল ডাব্লিউ সমান সমান মাইনাস ডেল ইউ। আর এখানে আমরা লিখতে পারি ডেল ডাব্লিউ সমান সমান মাইনাস ডেল ইউ। বোঝা গেছে? ওকে, এখন দেখো এটার অর্থ কি। দেখো আমি সিস্টেমে হিট দিলে ওই হিটের একটা অংশ ওয়ার্ক ডান করতে পারে, ঠিক না? ধর আমি সিস্টেমে হিট দিলামই না, তাও সিস্টেম ওয়ার্ক ডান করে ফেলছে, তখন সিস্টেম ওয়ার্ক ডান কিভাবে করবে? তখন সিস্টেম ওয়ার্ক ডান করবে ইন্টারনাল এনার্জি খরচ করে। যদি ইন্টারনাল এনার্জি 10 জুল কমে, ওয়ার্ক ডান 10 জুল হবে। যদি ইন্টারনাল এনার্জি 30 জুল কমে, তখন ওয়ার্ক ডান 30 জুল হবে। কেন? কারণ এই 30 জুল ওয়ার্ক ডান করতে পারতেছে এই 30 জুল ইন্টারনাল এনার্জি খরচ করে। তো ডেল ইউ সমান সমান মাইনাস ডেল ডাব্লিউ, এটার মানে কি? এটার মানে হচ্ছে সিস্টেমে কোনো প্রকার হিট দেওয়া হয় নাই, স্টিল সিস্টেম কাজ করছে। এই যে সিস্টেম কাজ করছে এখানের মধ্যে ইন্টারনাল এনার্জি খরচ করে, যে পরিমাণ ইন্টারনাল এনার্জি খরচ করবে ঠিক সেই পরিমাণ ওয়ার্ক ডান হবে এটা। অথবা এটার আরেকটা অ্যাঙ্গেলে আরেকটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রাকশন ওয়ার্ক করি, তো কন্ট্রাকশন ওয়ার্ক করলে পিস্টনটা নিচে নেমে যাবে না? পিস্টন যখন নিচে নেমে যাবে তখন গ্যাস মলিকুলগুলো একটা আরেকটার সাথে কি করবে? কোলাইড করবে। তো গ্যাস মলিকুল যখন একটা আরেকটার সাথে কোলাইড করবে তখন তারা হিট জেনারেট করবে না? তো যেহেতু হিট জেনারেট করবে, আলটিমেটলি এখানে টেম্পারেচারটা বৃদ্ধি হবে। যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যে পরিমাণ ওয়ার্ক ডান করতেছি ঠিক সেই পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তুমি মানে বলতে পারো, স্যার এই যে হিটটা তৈরি করছে, এই হিটটা তো রিলিজও করে দিতে পারে, রিলিজ করে দিলে তার টেম্পারেচার বাড়তেছে না। উত্তর হচ্ছে এটাই তো এখানে হবে না। এডিয়াবেটিক প্রসেস মানে কি? রিলিজ করতেই পারবে না, হিট রিলিজও করতে পারবে না, হিট আবার নিতেও পারবে না, রিলিজও পারবে না, নিতেও পারবে না। তাই বলে যখন আমি কন্ট্রাক্ট করব, মলিকুলগুলো যখন পরস্পরের সাথে কোলাইড করবে, যখন তারা হিট তৈরি করবে, এই হিটটা রিলিজ হবে না, কারণ প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর হিটটা যদি রিলিজ না হয়, একটা সিস্টেমে হিট বেড়ে গেছে, হিট রিলিজ হচ্ছে না, তাহলে তার টেম্পারেচার বাড়তে বাধ্য। হিট যেহেতু বেড়ে গেছে, টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়া মানে ইন্টারনাল এনার্জি বেড়ে যাওয়া। তো আমি যে পরিমাণ ওয়ার্ক ডান করবো সেই পরিমাণ ইন্টারনাল এনার্জি বাড়বে। এক্ষেত্রে যদি আমি কম্প্রেশন ওয়ার্ক ডান, ধর আমি পিস্টনের উপরে কম্প্রেশন ওয়ার্ক ডান 20 জুল করলাম, তখন ইন্টারনাল এনার্জিও বৃদ্ধি পাবে 20 জুল। যদি আমি 30 জুল করি ওয়ার্ক ডান, তাহলে ইন্টারনাল এনার্জিও বৃদ্ধি পাবে 30 জুল। বোঝা গেছে? দোনোটা পার্সপেক্টিভ আমাদের মাথায় রাখতে হবে। তো দুইটা পার্সপেক্টিভ আমরা একটু লিখে নিই। এই দোনোটার জন্য সেম পার্সপেক্টিভ, এমন না যে এটা আর এটা খুব ভিন্ন জিনিস, এমনটাও না, দুইটার জন্যই সেম দুইটা পার্সপেক্টিভ আসে। সেম দুইটা পার্সপেক্টিভ আমরা একটু লিখে রাখি। সেটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য এক্সপেন্স অফ ইন্টারনাল এনার্জি। প্রথমটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য এক্সপেন্স অফ ইন্টারনাল এনার্জি। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ক ডান raises the internal energy, work done on the system, এটা হচ্ছে এক্সপ্যানশন ওয়ার্ক ডান। এটা কেমন ওয়ার্ক ডান? এটা হচ্ছে এক্সপ্যানশন, ঠিক আছে? পরেরটা কি? পরেরটা হচ্ছে কন্ট্রাকশন ওয়ার্ক ডান, অথবা লিখতে পারো কন্ট্রাকশন ওয়ার্ক সমান সমান ইনক্রিজ অফ ইউ। দুইটা পার্সপেক্টিভ আমরা লিখে ফেলছি। তো এডিয়াবেটিক প্রসেসের জন্য ফার্স্ট ল আমরা লিখে ফেলছি। তো তোমার যদি মনে হয় এডিয়াবেটিক প্রসেসের জন্য ফার্স্ট ল এখানে শেষ, তোমার চিন্তা ভাবনা পুরোটাই ভুল। এডিয়াবেটিক প্রসেসের জন্য আমরা ওয়ার্ক ডানে যাব। এডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান হচ্ছে n r tf minus ti divided by 1 minus gamma, এটা হচ্ছে ওয়ার্ক ডান ফর এডিয়াবেটিক প্রসেস। এবার আমি যদি ফার্স্ট ল আর ওয়ার্ক ডানকে কম্বাইন করি, যদি ফার্স্ট ল এন্ড ওয়ার্ক ডানকে কম্বাইন করি, তাহলে আমি কি পাই? ফার্স্ট ল আর ওয়ার্ক ডানকে যদি কম্বাইন করি তাহলে আমি কি পাই? ফার্স্ট ল আর ওয়ার্ক ডান থেকে আমি পাচ্ছি, ফার্স্ট ল বলতেছে যে ডেল ডব্লিউ সমান সমান মাইনাস ডেল ইউ, এটা বলতেছে, ঠিক না? অথবা এটা বলতেছে যে ডেল ইউ সমান সমান কি? ডেল ইউ সমান সমান মাইনাস ডেল ডব্লিউ, এটাই তো বলতেছে ফার্স্ট ল। তো আমরা যদি ওয়ার্ক ডানের সূত্রটা এখানে বসাই, তাহলে আলটিমেটলি আমরা এটা লিখতে পারি যে এখানে মাইনাসটা থাকবে, বিকজ ওয়ার্ক ডানের আগে এখানে আগে থেকে একটা মাইনাস দিতেছে, সেটা হচ্ছে এনআরটি
nr tf minus ti divided by 1 minus gamma। ঠিক আছে, এটা ফার্স্ট ল আর ওয়ার্ক ডানের সম্পর্ক। ফার্স্ট ল আর ওয়ার্ক ডানের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এখানের মধ্যে আমাদের এডিয়াবেটিক প্রসেস শেষ হচ্ছে না। এডিয়াবেটিক প্রসেসের মধ্যে প্যারামিটারগুলোর মাঝখানকার সম্পর্ক আমাদের বুঝতে হবে। প্যারামিটারগুলোর মাঝখানকার সম্পর্ক বলতে প্রথমটা হচ্ছে প্রেসার আর ভলিউমের মাঝখানকার সম্পর্ক, এরপর হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের মাঝখানকার সম্পর্ক, এরপর হচ্ছে টেম্পারেচার আর প্রেসারের মাঝখানকার সম্পর্ক। তো প্রেসার আর ভলিউমের মাঝখানকার সম্পর্ক হচ্ছে পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা সমান সমান পিআই ভিআই টু দি পাওয়ার গামা। ঠিক আছে, এরপরে হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের মধ্যবর্তী সম্পর্ক, সেটা হচ্ছে টিএফ ভিএফ টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এটা হচ্ছে টিআই ভিআই টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, এরপরে হচ্ছে টিএফ পিএফ টু দি পাওয়ার 1 divided by 1 minus gamma is equals to ti pi 1 divided by 1 minus gamma। দেখি তো ফর্মুলা ঠিকঠাক লিখছি কিনা। এই ফর্মুলাতে আমি একটু ভুল করি, ঠিক আছে, আমার একটু ভুল করার স্বভাব আছে ফর্মুলাগুলোতে, এই কারণে দেখতেছি। হ্যাঁ, আমি এটাতে ভুল করছি। 1 minus gamma divided by gamma, এটা কি হবে 1 minus gamma divided by gamma, আর বাদ বাকিগুলো ঠিক আছে। 1 minus gamma divided by gamma, 1 minus gamma divided by gamma, 1 minus gamma divided by gamma। ঠিক আছে, 1 minus gamma divided by gamma। এটা আশা করি বুঝতে পারছি, এটা আশা করি বুঝতে পারছি। আর হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটাও ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই তিনটা হচ্ছে যে কি টেম্পারেচার প্রেসারের সরি প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক, টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক, টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্ক। বোঝা গেছে এডিয়াবেটিক প্রসেসের জন্য। ভেরি গুড। তাহলে আমরা এডিয়াবেটিক প্রসেস পড়ে ফেলছি। এন্ড দেন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আর টপিক কটা বাকি আছে জানো? টপিক খুব কম বাকি আছে আমাদের। আমাদের টপিক বাকি আছে হচ্ছে আর কার্নোট ইঞ্জিন, এন্ট্রপি, রেফ্রিজারেটর, তিনটা টপিক শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন একটা পড়বো, সেটা হচ্ছে এডিয়াবেটিক কার্ভ ইজ স্টিপার দেন আইসোথার্মাল কার্ভ। Adiabatic curve is steeper than isothermal curve. Adiabatic curve is steeper than isothermal curve. Adiabatic curve 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 steeper than isothermal curve. আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা পিভি কার্ভ পড়বো এই চ্যাপ্টারে। যখনই কার্ভ পড়বো পিভি কার্ভ হবে, এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার হবে। তো আইসোথার্মাল কার্ভ হচ্ছে এটা, এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ। আর এডিয়াবেটিক কার্ভ হচ্ছে এটা, এটা হচ্ছে এডিয়াবেটিক কার্ভ, এটা হচ্ছে এডিয়াবেটিক কার্ভ। তো আইসোথার্মাল কার্ভ, তো দেখো এটা হচ্ছে কি P1 V1, এটা হচ্ছে P2 V2, আর এটা হচ্ছে P3 V3। তো আইসোথার্মাল কার্ভটা কি? আইসোথার্মাল কার্ভটা হচ্ছে এরকম, আর এডিয়াবেটিক কার্ভটা কি একদম এরকম, মানে এডিয়াবেটিক কার্ভটা খাড়া হয়। এডিয়াবেটিক কার্ভটা কি হয়? খাড়া হয়। কেন এডিয়াবেটিক কার্ভটা খাড়া? কেন এডিয়াবেটিক কার্ভটা খাড়া? এই প্রশ্নটার উত্তর খুবই সিম্পল। এই প্রশ্নের উত্তর খুবই সিম্পল। তোমার দুইটা জিনিস সিম্পল, দুইটা জিনিস জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, উত্তর দেওয়া দরকার না, আমি বললেই তুমি বুঝে যাবা। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে V1, এই V1 ভলিউমে সরি V1 না দিয়ে এটাকে ধরো আমি দিলাম Vx। এই Vx ভলিউমে এডিয়াবেটিকের জন্য আমরা প্রেসার পাবো PA, আর আইসোথার্মালের জন্য আমরা প্রেসার পাবো ধরো PI। এটা ধরো PI প্রেসার, এটা ধরো কি PA প্রেসার। এটা PI প্রেসার আর এটা PA প্রেসার, এটা PI প্রেসার আর এটা হচ্ছে PA প্রেসার। আচ্ছা, কোনটা বড়, PI বড় নাকি PA বড়? যেহেতু y অ্যাক্সিসে PI টা উপরে আছে, তাহলে PI বড়,
আর PA ছোট, PI PA এর চেয়ে ছোট। এবার দেখো আমরা কিন্তু ভলিউম দোনোটার জন্য একই রাখছি। এ বরাবর যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে চিন্তা করি যে এ বরাবর, দেখো এ বরাবর কিন্তু তোমার এডিয়াবেটিকের জন্য ভলিউম Vx, আইসোথার্মালের জন্য কিন্তু ভলিউম Vx। এ বরাবর আমি তোমাকে আগেও বলছি যে এই কার্ভটা বোঝাচ্ছে এডিয়াবেটিককে, আর এই কার্ভটা বোঝাচ্ছে আইসোথার্মালকে, ঠিক আছে? তো এই স্ট্রেট লাইন বরাবর এডিয়াবেটিকের ভলিউম ও Vx, আইসোথার্মাল প্রসেসের ভলিউম Vx, কিন্তু আইসোথার্মাল প্রসেসে প্রেসারটা PI আর এডিয়াবেটিক প্রসেসে প্রেসারটা PA, যেখানে PI PA এর চেয়ে বড়। তুমি কি করছো? তুমি এখানে ছিলে আগে এ বরাবর ছিলে, ঠিক না? এখান থেকে তো প্রসেস দোনোটা স্টার্ট করা হয়েছে। তো যখন তুমি এদিকে গেছো তাহলে তুমি আলটিমেটলি ভলিউম বাড়াইছো, যখন তুমি ভলিউম বাড়াচ্ছ তখন প্রেসারটা কমতেছে, দুই ক্ষেত্রেই কমতেছে, তাই বলে কার্ভটা এরকম আসতেছে। কিন্তু দেখো প্রেসার বেশি কমছে কোথায়? এডিয়াবেটিকের। কম কমছে কোথায়? আইসোথার্মালে। তোমার কাছে এই জিনিসটাই লিখতে হবে শুধু। যেহেতু এডিয়াবেটিকে ভলিউম ইনক্রিজ করার সাথে সাথে প্রেসার বেশি ইনক্রিজ হয়, সেহেতু এডিয়াবেটিকের কার্ভটা বেশি স্টিপার। বুঝে গেছে? ভেরি গুড। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি লিখি? আমরা আইসোথার্মাল প্রসেসের জন্য কি লিখি? আমরা আচ্ছা আমি পুরোপুরি জিনিসটা লিখে দিচ্ছি সুন্দর করে। এটা ভাবে লিখবা, ইন আইসোথার্মাল প্রসেস আমরা কি জানি? ইন আইসোথার্মাল প্রসেস P1 V1 is equals to P2 V2। তো এটা কোথা থেকে লিখতেছিলাম আমরা? এটা লিখতেছিলাম আমরা বোয়েলস ল থেকে, যেটা হচ্ছে V inversely proportional to P, ঠিক না? ইন আইসোথার্মাল প্রসেস V inversely proportional to P। ওকে, আচ্ছা V inversely proportional to P কেন আসছে? P1 V1, আচ্ছা এটা থেকে এটা আসছিল, ঠিক না? আমরা তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ছি, ঠিক না? তো এটা থেকে কি আসছিল? এটা আসছিল, হ্যাঁ। বা আমি এটা এভাবে বলতে পারি যে এটার জন্য যদি আমি এটা এভাবে লিখতে পারি, তাহলে আমি যদি এডিয়াবেটিক প্রসেসের জন্য যাই, ইন এডিয়াবেটিক প্রসেসে আমরা প্রেসার আর ভলিউমের সম্পর্কটা এরকম রাখছি যে সরি এখানে P1 V1 না দিয়ে PF VF দেওয়া উচিত, আর এটা PI এভাবে দেওয়া উচিত যে PF VF, ফাইনাল প্রেসার ফাইনাল ভলিউম, ইনিশিয়াল প্রেসার ইনিশিয়াল ভলিউম। তো এডিয়াবেটিক প্রসেসে কি? এডিয়াবেটিক প্রসেস হচ্ছে PF VF টু দি পাওয়ার গামা সমান সমান PI VI টু দি পাওয়ার গামা। তো দেখো একটু ভালো করে খেয়াল করো, এটার জন্য যদি আমি এভাবে লিখতে পারি V ইনভার্সলি প্রপোর্শনাল টু P, তাহলে এখানে আমি কি লিখতে পারবো? এখানে আমি লিখতে পারবো V টু দি পাওয়ার গামা ইনভার্সলি প্রপোর্শনাল টু P। লিখতে পারি না? তাহলে আমরা এই দুইটা জিনিস লিখবো। একটা হচ্ছে এটা লিখবো ফর আইসোথার্মাল প্রসেস, আর এটা লিখবো এটা ফর এডিয়াবেটিক প্রসেস। তারপর কি লিখবা? তারপর লিখবা মেইন অ্যান্সারটা, সেটা হচ্ছে ফর similar change in volume, adiabatic process shows greater change in pressure। সুতরাং এডিয়াবেটিক কার্ভ আইসোথার্মাল কার্ভের চেয়ে বেশি স্টিপার। আশা করি বুঝতে পারছো। এবার তোমার এখানে প্রসেস আছে রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস। একটু ইম্পর্টেন্ট আছে রিভার্সিবল প্রসেস আর ইররিভার্সিবল প্রসেস। আচ্ছা আমি একটা সিম্পল জিনিস বলি। ধরো তোমাকে আমি দিলাম 1 কোটি টাকা, তোমাকে বললাম তোমার 10 জন বন্ধু আছে, 10 জন বন্ধুর মধ্যে তুমি 1 কোটি টাকা ডিস্ট্রিবিউট করো। শর্ত একটাই, প্রত্যেকটা বন্ধুকে টাকা দিতে হবে। এমন হইতে পারবে না যে তুমি একজনকে মিস আউট করছো। তো 1 কোটি টাকা 10 জনের মাঝখানে যখন তুমি ভাগ করবা, তখন তুমি একজনকে 10 লাখ দিবা, একজনকে 20 লাখ দিবা, একজনকে 50 লাখ দিবা, আরেকজনকে ধরো 20 লাখ টাকা দিবা, বা এরকম করে তুমি মূলত ভাগ করবা না? এরকম করে মূলত ভাগ করবা। তো তুমি যদি 1 কোটিকে
10 জনের মধ্যে ভাগ করো, তাহলে তুমি ডিফারেন্ট অ্যামাউন্ট ভাগ করবা, ঠিক না? শর্ত একটাই যে প্রত্যেকজনকে টাকা দিতে হবে। এবার আমি তোমাকে দিলাম 1 কোটি টাকা, বললাম 1 কোটি মানুষের মধ্যে ভাগ করো, শর্ত একটাই যে সবাইকে টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু চাইলেও অত বেশি ভিন্ন করতে পারো না, তুমি সেই ক্ষেত্রে তুমি চাইলেও কিন্তু কি বেশি ভিন্ন টাকা দিতে পারো না। যেমন ধরো কি, তুমি একজনকে ধরো দিছো 0.8, আর জনকে দিছো 1.2। 0.8 আর 1.2 কিন্তু খুব কাছাকাছি সংখ্যা। তুমি ধরো একজনকে দিছো 0.5 টাকা, আর একজনকে তুমি দিছো 1.5 টাকা, ইট ইজ ইটসেলফ, ইট ইজ স্টিল ভেরি ক্লোজ। তো যেটা আমরা বলতেছিলাম, হ্যাঁ, যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আর তোমাকে যদি বলা হয় 1 কোটি মানুষের মধ্যে তুমি ভাগ করো, আর সবাইকেই তোমার কাছে কিছু না কিছু অ্যামাউন্ট দিতে হবে, সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করলেও কিন্তু কাউকে বেশি ভিন্ন দিতে পারবে না, কাউকে বেশি দিতে পারবে না, কাউকে কম দিতে পারবে না, মানে পার্থক্যটা অত বেশি হবে না সবার টাকা। তুমি একজনকে 0.8 দিলে আরেকজনকে 1.2 দিবা, এরকমই আর কি, দিন শেষে খুব কাছাকাছি। তো যখন অসংখ্য মানুষের মাঝখানে তুমি একটা টাকাকে বিতরণ করতেছো, তখন কিন্তু তুমি ডিফারেন্ট অ্যামাউন্ট বিতরণ করতে পারতেছো না। ঠিক একইভাবে কোন একটা প্রসেস যদি ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে হয়, আর যদি প্রত্যেকটা স্টেপে ওয়ার্ক ডান হয়, তাহলে প্রতিটা স্টেপে একই অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়। এই প্রসেসটাকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। এই প্রসেসটাকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। এই রিভার্সিবল প্রসেসের কনসেপ্ট মূলত হচ্ছে এটা, এমন একটা প্রসেস যেটা ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে হয়, যার কারণে প্রতি স্টেপসে আমরা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ধরে নিতে পারি। এই যে রিভার্সিবল প্রসেসের এই কনসেপ্টটাকে পুরো আমাদের বইয়ে টুইস্ট করে দিয়েছে। আমাদের বইয়ে রিভার্সিবল প্রসেস নিয়ে হাবিজাবি অনেক কিছু লিখছে, ঠিক আছে, হাবিজাবি অনেক কিছু লিখছে। আমাদের বই লিখছে যে এমন একটা প্রসেস যেটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যেতে পারবে, এন্ড এগেইন ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে আসতে পারবে। কিছু বইয়ে এটাকে আরো একটু কঠিন করে লিখছে, মানে ওই ইনফাইনাইট স্টেপস এর ঘটনাটা নিয়ে আনার চেষ্টা করছে, প্রতিটা স্টেপে একই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে। ওই কথাটা অনেক বইয়ে লিখছে। আবার অনেক বইয়ে লিখছে ইকুইলিব্রিয়ামের কথা, যে ওয়ার্ক আর এনার্জির একটা ইকুইলিব্রিয়াম থাকবে প্রত্যেকটা স্টেপে, যেটা আলটিমেটলি ওটাই বোঝায় যে প্রত্যেকটা স্টেপে কি হবে, একই পরিমাণ ওয়ার্ক হবে। তো আশা করি রিভার্সিবল প্রসেস বুঝতো। তো রিভার্সিবল প্রসেস মূলত হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে যদি একটা রিঅ্যাকশন হয় বা একটা প্রসেস হয়, তাকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস। যেহেতু এটা ইনফাইনাইট স্টেপস হচ্ছে, তাই বলে তার প্রতিটা স্টেপে একই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে। এটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের মেইন ডেফিনেশন, বাট আমাদের বইয়ে এই মেইন ডেফিনেশনটা নাই। আমাদের বইয়ে দেওয়া আছে যে এমন একটা প্রসেস যেটা ইনিশিয়াল স্টেটে রিটার্ন করতে পারবে। আ প্রসেস দ্যাট ক্যান রিটার্ন টু ইনিশিয়াল স্টেট, এটাকে বলা হচ্ছে রিভার্সিবল প্রসেস। এটাকে কি বলা হচ্ছে? রিভার্সিবল প্রসেস, ঠিক আছে। তো তুমি যদি কার বই পড়ো, এটা কার বই? তা আমি তো ঢালটা খুলে ফেলছি। এটা খুব সম্ভবত আমির ইসাকের বই ছিল, যেটা আমি ঢালটা খুলে আলাদা করে বাইন্ডিং করছিলাম। তো ইসাক স্যারের বই যদি তুমি দেখো, এখানের মধ্যে লিখছে each stage of forward and reverse process, the result of heat and work becomes equal and opposite। এটাই বলি তোমাকে। তো রিভার্সিবল প্রসেস মূলত হচ্ছে এমন একটা প্রসেস যেটা ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে ঘটবে, আর ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে যদি ঘটে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে যদি ঘটে এই প্রসেস যদি ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে ঘটে, তাহলে প্রত্যেকটা স্টেপের মধ্যে একই পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। তো ধরো একটা গ্যাস স্টেট এ থেকে স্টেট বি তে গেছে, এটা তো আরেকটা স্টেট, এটা তো আরেকটা স্টেট। স্টেট বলতে তার প্রেসার ভলিউম টেম্পারেচার বোঝাচ্ছি। তার এখানে প্রেসার হচ্ছে পিএ, এখানে ভলিউম হচ্ছে ভিএ, আর এখানে টেম্পারেচার হচ্ছে টিএ, ঠিক আছে। তার প্রেসার ভলিউম টেম্পারেচার সে চেঞ্জ করছে, সে প্রেসার ভলিউম টেম্পারেচার চেঞ্জ করে কি করছে, প্রেসারটা করে ফেলছে সে পিভি, ভলিউমটা সে করে ফেলছে ভিবি, টেম্পারেচার সে করে ফেলছে টিবি। তাহলে এই স্টেট থেকে সেই স্টেটে গেছে
ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে সে এই হ্যাঁ আসো, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে সে এ থেকে বি তে গেছে, এন্ড দেন এগেইন ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে সে বি থেকে এ তে আসছে। ক্লিয়ার? আচ্ছা, ধরো এ থেকে বি তে যাওয়ার সময় তার ওয়ার্ক ডান করতে হচ্ছে, এ থেকে বি তে যাওয়ার সময় তার ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে এ থেকে বি তে যাওয়ার সময় তাকে কিন্তু হিট দিতে হবে। তাকে আমি Q1 পরিমাণ হিট দিব, সে W1 পরিমাণ কাজ করবে, ঠিক আছে, বা সে W পরিমাণ কাজ করবে, ঠিক আছে। এ থেকে বি তে যাওয়ার সময় সে ওয়ার্ক ডান করতেছে, তো ওয়ার্ক ডান করার জন্য তাকে আমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ হিট দিলাম, Q পরিমাণ হিট দিলাম। এখন এ থেকে বি তে যাওয়ার সময় সে একটা পার্টিকুলার ওয়ার্ক ডান করছে, যেটার জন্য আমার কাছে তাকে হিট দিতে হয়েছে। সে যখন বি থেকে এতে যাবে, সে যখন বি থেকে এতে যাবে তখন সে একটা ডিফারেন্ট ওয়ার্ক ডান করবে, যেটার কারণে হিট সে রিলিজ করবে। তো যখন সে এ থেকে বি তে যাচ্ছে, ধরো সেই ক্ষেত্রে সে এক্সপ্যানশন করতেছে, কি করতেছে? এক্সপ্যানশন। যদি সে এক্সপ্যানশন করে তাহলে সে হিট রিসিভ করবে আর পজিটিভ ওয়ার্ক ডান দিবে, অর্থাৎ এক্সপ্যানশন করবে। যখন সে বি থেকে এতে যাবে তখন সে অবশ্যই কি করবে? কন্ট্রাকশন করবে। এ থেকে বি তে গেছে এক্সপ্যানশন করে, যদি বি থেকে এতে কন্ট্রাকশন না করে, যদি বি থেকে সে কন্ট্রাকশন না করে, সে কখনো এতে যাইতে পারবে? পারবে না। এ থেকে বি তে গেছে এক্সপ্যানশনে, তাহলে বি থেকে এতে আসতে হবে কন্ট্রাকশনে। তো যখন বি থেকে এতে আসবে তখন ওয়ার্ক ডান হবে কন্ট্রাকশন ওয়ার্ক, আর কন্ট্রাকশন ওয়ার্ক হলে সেই হিট রিলিজ করবে। তো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে Q1 Q2 দিই নাই, W1 W2 দিই নাই, আমি এখানে কি দিছি? Q দিছি, মানে যে পরিমাণ হিট এখানে রিসিভ হচ্ছিল সেই পরিমাণ হিট এখানে রিলিজ হবে, আর যে পরিমাণ হিট ওয়ার্ক এখানে হচ্ছিল ঠিক সেই পরিমাণ ওয়ার্কও এখানে হবে। ক্যাচটা কোথায়? ক্যাচটা হচ্ছে দোনোটা ঘটতেছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে। এ থেকে বি তে যাচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে, বি থেকে এতে আসছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে। তো এ থেকে যখন বি তে যাচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপসে, তখন সে কিউ পরিমাণ হিটটা প্রত্যেকটা স্টেপে রিসিভ করতেছে, মানে কিউ পরিমাণ হিটের একটা পার্টিকুলার অংশ প্রত্যেকটা স্টেপে রিসিভ করতেছে। তার মানে প্রতি স্টেপে সে একই পরিমাণ হিট রিসিভ করতেছে। কিউটাকে একটা স্টেপে রিসিভ করবে এরকম না, মানে কিউটা ধরো 100 জুল, আর এখানে ধরো 100টা স্টেপ আছে, তাহলে প্রতি স্টেপে 1 জুল করে রিসিভ করছে। আর এখানে যদি 100 জুল ওয়ার্ক ডান করে, আর এখানে যদি 100টা স্টেপ থাকে, তাহলে প্রত্যেক স্টেপে 1 জুল ওয়ার্ক ডান করছে। তাহলে প্রতি স্টেপে একই পরিমাণ হিট রিসিভ করে, প্রতি স্টেপে একই পরিমাণ ওয়ার্ক ডান করে। আর এখানেও প্রতি স্টেপে একই পরিমাণ কন্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, আর প্রতি স্টেপে একই পরিমাণ হিট রিলিজ হচ্ছে। তো এই কথাটাই বলা হচ্ছে এখানে যে ইন ইচ স্টেপ অফ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স প্রসেস, এটা হচ্ছে ফরওয়ার্ড প্রসেস আর এটা হচ্ছে রিভার্স প্রসেস। ইন ইচ স্টেপ অফ ফরওয়ার্ড প্রসেস অ্যান্ড রিভার্স প্রসেস the result of heat and work becomes equal and opposite. ফরওয়ার্ড প্রসেসের একটা স্টেপ আর রিভার্স প্রসেসের একটা স্টেপ যদি তুমি তুলনা করো, দেখবা ফরওয়ার্ড প্রসেস, দেখো আমি যদি তোমাকে ফার্স্ট স্টেপটা বলি এ থেকে বি এর, তো ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ফার্স্ট স্টেপে কি হচ্ছে? আসি ফার্স্ট স্টেপে কি হচ্ছে। প্রথমত ফার্স্ট স্টেপে এক্সপ্যানশন ওয়ার্ক হচ্ছে, মানে ফার্স্ট স্টেপ এবি বলতে পুরো এ থেকে বি তে না, এ থেকে বি তে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপে গেছে, আমি শুধু এ থেকে বি এর ফার্স্ট স্টেপটা চিন্তা করতেছি। তো পুরো এ থেকে বি তে যদি এক্সপ্যানশন হয়, প্রত্যেক স্টেপে এক্সপ্যানশন হচ্ছে, তাহলে এক্সপ্যানশন হচ্ছে, এরপরে হিট রিসিভ করবে, ঠিক আছে, এক্সপ্যানশনও হবে, হিটও রিসিভ করবে এ থেকে বি তে। এরপর আসো ফার্স্ট স্টেপ বি থেকে এ, বি থেকে এ, এখানে ফার্স্ট স্টেপ, এখানে কি হবে? এখানে হবে কন্ট্রাকশন, যেহেতু এ থেকে বি এন্টায়ারলি, সরি বি টু এ পুরা প্রসেসে বি এ এর মধ্যে পুরোপুরি কন্ট্রাকশন হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপও কন্ট্রাকশন হবে। তো যদি কন্ট্রাকশন হয় তাহলে কি হবে? হিট রিলিজ হবে। তো বলা হচ্ছে ইন ইচ স্টেজ অফ ফরওয়ার্ড এন্ড রিভার্স প্রসেস, যে কোনো স্টেপে বা যে কোনো স্টেজে the result of heat and work becomes equal and opposite. The result of heat and work become equal and opposite. দেখো ওয়ার্ক কি অপোজিট হচ্ছে না? এক জায়গায় এক্সপেনশন হলে আরেক জায়গায় কন্ট্রাকশন, আর হিটটাও কিন্তু অপোজিট হচ্ছে, এক জায়গায় রিলিজ হলে আরেক জায়গায় রিসিভ হচ্ছে।
এটাই হচ্ছে রিভার্সিবল প্রসেস। বোঝা গেছে? রিভার্সিবল প্রসেসে আমি অনেক বিস্তারিত সময় নিয়ে বুঝাইছি, এত সময় নিয়ে আসলে কেউ বুঝাই না এই জিনিসটা, কারণ এটা অনেকে নিজেরাও বুঝে না। এটা আমি নিজেই বুঝছি ভার্সিটিতে উঠে। ভার্সিটি উঠে যখন রিভার্সিবল প্রসেস নিয়ে এত কাহিনী, তখন গিয়ে আমি বুঝছি যে আসলে রিভার্সিবল প্রসেসটা কি, আর কিভাবে প্রতি স্টেপে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আর ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো আজকের ক্লাস আমরা এতটুকু রাখি। থ্যাংক ইউ সো মাচ। আমি রেকর্ডিংটা এখনই দিয়ে দিব, আর এইচডব্লিউ করে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।